হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো এই ভিডিওতে কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দলের আইপিএল 2025 সিজনের একটা রিভিউ আমার নিজের মতো করে করার চেষ্টা করব। তো তোমরা সবাই জানো যে আইপিএল 2025-এ কেকেআর হতাশাজনক পারফরমেন্স করেছে। ব্যর্থতায় ভরা একটা সিজন ছিল কেকেআর দলের জন্য, এবং ব্যর্থতা ওয়ার্ডটা বলতেই হবে, কারণ যে দলটা আইপিএল 2024 চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলটা আইপিএল 2025-এ প্লে অফসে কোয়ালিফাই করতে পারলো না, এবং পয়েন্টস টেবিলের শেষের দিকে কয়েকটা দলের মধ্যে থাকলো। আই থিঙ্ক 8 নাম্বার পজিশনে কেকেআর এবারে ফিনিশ করেছে লিগ টেবিলে আইপিএল 2025-এ। তো এটা কখনোই এক্সপেক্টেড ছিল না কেকেআরের কাছ থেকে। তো এই যে এই ব্যর্থতার সম্ভাব্য কারণগুলো কি কি, আমি এখনও বিশ্বাস করি যে কেকেআরের এবারে যেরকম দল ছিল এই দল নিয়ে কিন্তু তাদের প্লে অফসে পৌঁছানো উচিত ছিল। আমি এটা এখনও বিশ্বাস করি। কেকেআরের দল কিন্তু অন পেপার যথেষ্ট স্ট্রং ছিল। তাহলে সমস্যাগুলো কোথায় হলো, ব্যর্থতার সম্ভাব্য কারণগুলো কি কি আমার মনে হয়েছে, আমার অবজারভেশনস, আমার থটস এবং ওপিনিয়ন্স এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুক। তো প্রথমেই একটা কথা বলতে হবে যে আইপিএল 2024-এ কেকেআরের যে দলটা ছিল সেই দলটা দুর্দান্ত একটা দল ছিল, একটা ভীষণ স্ট্রং স্কোয়াড ছিল কেকেআরের। আইপিএল 2025 শুরু হওয়ার আগে কেকেআর ম্যানেজমেন্ট, কেকেআরের যারা কোচিং স্টাফে ছিলেন, তাদের একটা কোথাও না কোথাও প্ল্যানিং দেখা যায় যে আইপিএল 2024-এ যে স্কোয়াডটা কেকেআরের ছিল সেই স্কোয়াডের ম্যাক্সিমাম প্লেয়ারকে আইপিএল 2025-এ ধরে রাখতে হবে। তারা 6টা ডাইরেক্ট রিটেনশন করে, এছাড়াও মেগা অকশন থেকে বেশ কিছু প্লেয়ারকে যারা আইপিএল 2024-এ কেকেআর স্কোয়াডে ছিলেন সেই ধরনের প্লেয়ারকে আবার তাদের দলে ভেড়ায়। তো এইটা তাদের প্ল্যানিং ছিল। তারা চেয়েছিলেন যে আইপিএল 2024-এর যে ম্যাজিক্যাল পারফরমেন্স সেটাকে কোনোভাবে যদি রিক্রিয়েট করা যায় আইপিএল 2025-এ, কিন্তু সেটা হয়নি। হওয়াটা উচিত ছিল, হয়নি। 2025-এর আইপিএলেও কিন্তু কেকেআরের একটা বেশ স্ট্রং দল ছিল। তোমরা যদি দেখো আইপিএল 2024-এর যে স্কোয়াডটা কেকেআরের ছিল সেখান থেকে এবারের স্কোয়াডে কিন্তু খুব বেশি ফারাক ছিল না। ম্যাক্সিমাম প্লেয়ারকে তারা ধরে রাখার চেষ্টা করেছিল। শুধু তিনটে খুব ইম্পর্টেন্ট প্লেয়ারকে কেকেআর ফেরাতে পারেনি। একজন হচ্ছেন ফিল সল্ট, যিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন আইপিএল 2024-এ সুনীল নারায়ণের সাথে ওপেনিংয়ে। দ্বিতীয় হচ্ছেন শ্রেয়াস আইয়ার, যিনি ক্যাপ্টেন ছিলেন আইপিএল 2024-এ কেকেআরের, এবারে তিনি ছিলেন না কেকেআর দলে। এবং মিচেল স্টার্ক, যিনি দুর্দান্ত বোলিং করেছিলেন কেকেআরের হয়ে গত আইপিএলে। ফিল সল্টের জায়গায় এবারে কাকে কেকেআর নেয় না, কুইন্টন ডিককে। আগেরবারে গুরবাজ ছিলেন, এবারেও গুরবাজ ছিলেন, বাট সল্টের জায়গায় কেকেআর কুইন্টন ডিককে ভাবে। শ্রেয়াস আইয়ারের জায়গায় ক্যাপ্টেন হিসাবে কেকেআর এবারে রাহানেকে নেয়, এবং মিচেল স্টার্কের রিপ্লেসমেন্ট হিসেবে কেকেআর কোথাও না কোথাও ভাবে যে হয়তো সেটা অ্যান্ড্রিক নরকিয়া হতে পারে বা স্পেন্সার জনসন হতে পারে। তো এই তিনটে জায়গায় কেকেআর বেসিক্যালি প্লেয়ার নিয়েছিল, ঠিক আছে। এছাড়াও আদার্স কিছু নতুন প্লেয়ারও নিয়েছিল, বাট মেন যারা অবদান রেখেছিলেন আইপিএল 2024-এর চ্যাম্পিয়ন হতে, কেকেআরকে চ্যাম্পিয়ন করতে, সেই দলটা মোটামুটিভাবে কিন্তু কেকেআর ধরে রাখতে পেরেছিল। তাহলে সমস্যাটা কোথায় হলো? কেকেআরের তো এবারেও ভালো পারফর্ম করা উচিত ছিল, এবং সত্যি কেকেআরের দলটা কিন্তু খুব একটা খারাপ ছিল না। আগেরবারের থেকে হয়তো ডেফিনেটলি অতটা আগেরবারের মতো স্ট্রং ছিল না, বাট এবারেও কিন্তু দল স্ট্রং ছিল। দেখো, কেকেআরের এই ব্যর্থতার, আইপিএল 2025-এর ব্যর্থতার সম্ভাব্য কারণ যদি বলতে হয় তাহলে অনেকটা পেছন দিকে হাঁটতে হবে। পয়েন্ট ওয়াইজ আমি তোমাদের বলছি। প্রথম পয়েন্ট আমার যেটা মনে হয়েছে যে আইপিএল 2025-এর মেগা অকশনের বেশ কিছুটা আগে গৌতম গম্ভীর তিনি কিন্তু চলে যান ইন্ডিয়ার ন্যাশনাল সিনিয়র ক্রিকেট টিমের কোচ হিসাবে। তিনি নিযুক্ত হন, কেকেআরের মেন্টরের পদ থেকে তিনি সরে যান। তো কেকেআরের মেন্টরের পদে এমন একটা কাউকে নিয়োগ করা উচিত ছিল যিনি আইপিএল 2025-এর আগে যে মেগা অকশন হয়েছে সেই মেগা অকশনটা ভালো করে খেলতে পারবেন, ভালো করে সামলাতে পারবেন। সেই রকম কাউকে কিন্তু কেকেআরের মেন্টর করা উচিত ছিল। কেকেআর মেন্টর করে ডুয়েন ব্রাভোকে। আমি ডুয়েন ব্রাভোর ক্যাপাবিলিটি নিয়ে, যোগ্যতা নিয়ে কোনো রকম প্রশ্ন তুলছি না, বাট আমার মনে হয় মেগা অকশন সামলাতে মেন্টর ডুয়েন ব্রাভো ব্যর্থ হয়েছেন, এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, হেড কোচ, তিনিও কিন্তু ব্যর্থ হয়েছেন।
তো মেগা অকশনটা একেবারেই কেকেআরের কিন্তু ভালো যায়নি। এটা হচ্ছে প্রথম ব্যাপার, যে এমন কাউকে নিয়োগ করা উচিত ছিল কেকেআরের যিনি ভালোভাবে মেগা অকশনটাকে সামলাতে পারবেন, একটা ব্যালেন্সড দল গঠন করতে পারবেন। এরপরেও কিন্তু কেকেআর ব্যালেন্স দল তৈরি করেছিল মোটামুটিভাবে, কিছু ব্লান্ডার ডেফিনেটলি করেছে মেগা অকশনে কেকেআর, বাট তারপরেও কিন্তু মোটামুটি একটা ভালো দল তৈরি করতে পেরেছিল। যাই হোক, সেই ব্যাপারে পরে আসি। সেকেন্ড পয়েন্টে আসি। সেকেন্ড পয়েন্টও কিন্তু ভীষণ ভাইটাল, সেটা হচ্ছে একটা টুর্নামেন্ট জিততে গেলে তোমাকে ভালো কোচিং স্টাফদের পাশাপাশি, একটা ভালো কোচ, একটা ভালো মেন্টরের পাশাপাশি কিন্তু একটা ভালো ক্যাপ্টেন নিয়োগ করতে হয়। এবং কেকেআরের প্ল্যান পরিকল্পনা এই ব্যাপারটায় যে কী ছিল আমি এখনও পর্যন্ত, এই যে ভিডিও বানাচ্ছি এখনও পর্যন্ত জানি না। কেকেআর যে আদৌ কাকে ক্যাপ্টেন বানাবে ভেবেছিল, রিয়েলি আমরা কেউই হয়তো জানি না। কেকেআর শ্রেয়াস আইয়ারের কথা ভেবেছিল, মানে তাকে আবার বাইব্যাক করবে সেরাম ভেবেছিল, নাকি অন্য কোনো নামের কথা ভেবেছিল যাকে ক্যাপ্টেন বানাতে পারে, জানি না। ভেঙ্কটেশ আইয়ারের কথা ভেবেছিল, তাই কি ভেঙ্কটেশ আইয়ারকে এত দাম দিয়ে কেকেআর নিয়েছিল? কারণ আজিঙ্ক্য রাহানে যে ইনিশিয়াল প্ল্যানে কেকেআরের ছিল না ক্যাপ্টেন করার আজিঙ্ক্য রাহানেকে, সেটা বোঝা যায়। কারণ মেগা অকশনটার দিকে যদি আমরা তাকাই তাহলে কি দেখব, যে আজিঙ্ক্য রাহানেকে কিন্তু প্রথম দিকে কেকেআর নেয়নি, অনেকটা শেষের দিকে গিয়ে কিন্তু আজিঙ্ক্য রাহানেকে কেকেআর দলে নিয়েছিল। তো কেকেআরের ক্যাপ্টেন কে হবেন সেই ব্যাপারে একটা পরিষ্কার প্ল্যানিং কিন্তু কোথাও না কোথাও কেকেআর ম্যানেজমেন্টের কোচিং স্টাফদের ছিল না, যেটা কিন্তু একটা বিরাট বড় ভুল আমার মনে হয়। কারণ একটা ক্যাপ্টেন কে হবেন সেটা সম্পর্কে যদি প্রপার প্ল্যানিং না থাকে, যদি মাথায় না থাকে যে এই 2-3টে নামের মধ্যে আমরা কাউকে দলে নেব এবং তাকে ক্যাপ্টেন বানাবো, সেটা কিন্তু ভুল। কেকেআরের তরফ থেকে একটা বিরাট বড় ব্লান্ডার কিন্তু এখানে হয়েছে। তো এটাও একটা ব্যর্থতার কারণ যে ক্যাপ্টেন কাকে বানাবে কেকেআর, সেটাই আগে থেকে তাদের প্ল্যানিংয়ের মধ্যে কিছু ছিল না, বা প্ল্যানিং করেও সেই প্ল্যানিং ভেস্তে গেছে, সেটাকে এক্সিকিউটই করতে পারেনি কেকেআর। তো এটা হলো পয়েন্ট নাম্বার 2। থার্ড পয়েন্ট, অবভিয়াসলি বলতে হবে মেগা অকশনে ভেঙ্কটেশ আইয়ারকে 23 কোটি প্লাস টাকা দিয়ে কেনা। দেখো, ভেঙ্কটেশ আইয়ারের এই মৌসুমটা খারাপ গেছে বলে আমি বলছি না। ভেঙ্কটেশ আইয়ারের হ্যাঁ একটা প্লেয়ারের একটা মৌসুম খারাপ যেতেই পারে, বাট ভেঙ্কটেশ আইয়ার কি 23 কোটি প্লাস টাকা পাওয়ার মতো কোনো প্লেয়ার? আমার তো মনে হয় না। এবার এখানে অনেকে বলবে যে আরসিবিও তো বিট করেছিল, আরসিবিও তো ইন্টারেস্টেড ছিল ভেঙ্কটেশ আইয়ারের প্রতি। হ্যাঁ, ডেফিনেটলি ছিল, বাট ওখানে কিন্তু কেকেআরকে একটু স্মার্টনেস দেখাতে হতো। ভেঙ্কটেশ আইয়ারের যদি ওই টাকাটা বাঁচাতে পারতো, যদি তারা ভেঙ্কটেশ আইয়ারকে না নিত, তাহলে ওই টাকা দিয়ে কেকেআর আরও অ্যাটলিস্ট 2 থেকে 3টে ভালো প্লেয়ার কিনতে পারতো। হয়তো ফিল সল্টকে আমরা কেকেআরে দেখতে পারতাম, আরও ভালো ভালো কিছু প্লেয়ার কিন্তু কেকেআর দলে নিতে পারতো। বাট ভেঙ্কটেশ আইয়ারকে কেনার ফলে, অত হিউজ একটা অ্যামাউন্টে কেনার ফলে কেকেআরের কিন্তু বাকি যে অকশনের স্ট্র্যাটেজি পুরোটা ঘেঁটে যায়। তো ওটা একটা বিরাট বড় ব্লান্ডার ছিল। তো কেকেআরের ব্যর্থ হওয়ার পেছনে, এই যে আইপিএল 2025-এ কেকেআরের এই হতাশাজনক পারফরমেন্স, ব্যর্থ হওয়ার পেছনে কিন্তু এটাও একটা কারণ যে তাদের দলটা ঠিকঠাক মতো ব্যালেন্সড তৈরি করা যায়নি। কারণ এতটাই টাকা ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে দেওয়া হয়েছিল যে ভালো আরও যে প্লেয়ার কেকেআর কিনবে সেটা কিন্তু তাদের পক্ষে পসিবল হয়নি। ডাইরেক্ট রিটেনশনগুলো কিন্তু ডেফিনেটলি ভালো ছিল, এটা বলতেই হবে। যাই হোক, তো মেগা অকশনে ভেঙ্কটেশ আইয়ারের মানে তাকে কেনাটা ডেফিনেটলি একটা বড় ব্লান্ডার ছিল। অত দামে কেনাটা, তাকে কেনাটা নয়, অত দাম দিয়ে কেনাটা। নাম্বার 4, প্রায় প্রত্যেকটা ম্যাচে প্লেইং 11 বা প্লেইং 12, যাই বলি না কেন, ইম্প্যাক্ট সাব মেলালে প্লেইং 12, সেইখানে প্লেয়ার সিলেকশনে কিন্তু বিরাট বড় বড় কিছু ভুল দেখা গেছে। যে ম্যাচে মনে হয়েছে একটা বেশি ব্যাটসম্যান খেলালে ভালো হয়, সেই ম্যাচে এক্সট্রা একটা বোলার খেলিয়েছে কেকেআর। যে ম্যাচে মনে হয়েছে যে একটা এক্সট্রা স্পিনার খেলালে ভালো হয়, সেখানে দেখা গেছে কেকেআর একটা এক্সট্রা পেসার খেলিয়েছে। আবার যে ম্যাচে দেখা গেছে যে একটা এক্সট্রা পেসার খেলালে ভালো হয়, সেখানে একটা এক্সট্রা স্পিনার কেকেআর খেলিয়েছে। তো কোনো ম্যাচে, মানে ম্যাক্সিমাম ম্যাচে, কোনো ম্যাচে বলবো না, ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু দল গঠনে ভুল ভ্রান্তি ছিল। প্রপার প্ল্যানিং, রাইট প্ল্যানিং, পরিকল্পনা কিন্তু ছিল না কেকেআরের। তো এখানেও কিন্তু দ্যাটস ওয়াই কেকেআর অনেক কটা ম্যাচ কিন্তু এই জায়গাতেও ভুগেছে, স্ট্রাগল করেছে। তো এটাও কিন্তু কেকেআরের ব্যর্থতার কারণ। বেশ কয়েকটা ম্যাচ কিন্তু এই টিম কম্বিনেশনের জন্য কিন্তু কেকেআর হেরেছে বলে আমি মনে করি। নাম্বার 5, যদি আমি পয়েন্ট হিসাবে নাম্বার 5 বলি, কেকেআরের কিন্তু একটা প্রপার ব্যাটিং অর্ডার ছিল না।
প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকটা যে রোল থাকে, একটা দলে তো প্রত্যেকটা প্লেয়ারকে আলাদা আলাদা রোল দেওয়া হয়, সেই রোলটা কোথাও না কোথাও প্রত্যেকটা প্লেয়ার বুঝতেই পারেননি, সে ব্যাটসম্যান হোক বা বোলার। আমি স্পেশালি এখানে ব্যাটসম্যানদের কথাই বলবো। সুনীল নারায়ণের সাথে ডিকক বা সুনীল নারায়ণের সাথে গুরবাজ, এই ওপেনিং জুটিটা চলেনি, দুটো ওপেনিং জুটি চলেনি। একটা ম্যাচেই আমার মনে পড়ছে কুইন্টন ডিকক আরআরের এগেনস্টে 97 রান করেছিলেন, আদারওয়াইজ ডিকক বা গুরবাজ কেউই খুব একটা ভালো কিছু করতে পারেননি, যেগুলো সুযোগ তারা পেয়েছিলেন। তো তাও কেন অজিঙ্ক্য রাহানে ওপেনিং করলেন না সুনীল নারায়ণের সাথে, এটাও কিন্তু প্রশ্ন উঠবে। অজিঙ্ক্য রাহানে আমরা দেখেছি যে পাওয়ার প্লের পর যখন স্পিনাররা আসছিলেন তখন কিন্তু তার স্ট্রাইক রেট অনেক কমে যাচ্ছিল, স্পিনারের এগেনস্টে অসংখ্যবার আউট হয়েছেন এবারের আইপিএলে। তাও কেন অজিঙ্ক্য রাহানে ওপেন করতে এলেন না নারায়ণের সাথে? সেখানে একটা জিনিস করা যেত যে নারায়ণের সাথে রাহানে ওপেনিং করলেন, 3 নম্বর বা 4 নম্বরে গুরবাজকে খেলানো যেত। গুরবাজ কিন্তু স্পিনের এগেনস্টে যথেষ্ট ভালো খেলেন, তো এই প্ল্যানিংটাও করা যেত। কিংবা গুরবাজকে না খেলিয়ে সেখানে সিসোডিয়াকে খেলানো যেত, সেটারও একটা অপশন ছিল। এরকম তো কেউ বলে দেয়নি যে প্রত্যেকটা ম্যাচে আমাদের একটা বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যানই খেলাতে হবে যিনি ওপেন করবেন, এরকম তো বলে দেওয়া হয়নি, এরকম তো কোনো রুল নেই। তো কেকেআর কোনোভাবেই সেই জিনিসটাকে চেঞ্জ করেনি, যেখানে রাহানে বারবার দেখা গেছে যে মিডল ওভার্সে কিন্তু স্পিনারের এগেনস্টে আউট হচ্ছিলেন, স্ট্রাইক ঠিকঠাক মতো রোটেট করতে পারছিলেন না, বড় শট খেলতে পারছিলেন না, এটা একটা বিরাট বড় সমস্যা। এবং যাকে যেখানে নামানো দরকার সেরকম কিন্তু নামানো হয়নি। যে ম্যাচে মনে হচ্ছে যে রাসেল রিঙ্কুকে আগে নামাতে হতো, সেই ম্যাচে দেখা গেছে যে রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার এদের আগে নামানো হয়েছে। যে ম্যাচে মনে হয়েছে যে রঘুবংশীকে আগে প্রয়োজন, সেই ম্যাচে রঘুবংশীকে অনেক পরে নামানো হয়েছে। তো প্রপার ব্যাটিং কিন্তু অর্ডারই ছিল না। হ্যাঁ, ফ্লেক্সিবল হওয়া উচিত ব্যাটিং অর্ডার টি20তে, বাট একটা তো প্ল্যান থাকবে, একটা তো রোল থাকবে, তাকে তো বলতে হবে, কোনো প্লেয়ারকে তো জানাতে হবে যে তোমার রোল ভাই এইটা। সেই রোল জানানোর ব্যাপারটা আমার মনে হয় এবারে ছিলই না, আর থাকলেও সেটাকে প্রপারলি হ্যান্ডেল করা হয়নি কেকেআরের ম্যানেজমেন্টের দ্বারা, কেকেআরের কোচিং স্টাফদের দ্বারা। তো এটা গেল একটা ব্যাপার। নাম্বার 6 যদি পয়েন্ট হিসাবে বলি, ডেফিনেটলি রাহানে দ্য ক্যাপ্টেন, তার কথা বলতে হবে। দেখো, রাহানে অ্যাজ আ ব্যাটসম্যান খুব ভালো খেলেছেন এবারের আইপিএলে, সেখানে নো ডাউট, বাট রাহানে অ্যাজ আ ক্যাপ্টেন কি ভালো ক্যাপ্টেন্সি করেছেন? না, খুব অ্যাভারেজ ক্যাপ্টেন্সি করেছেন রাহানে। স্পেশালি একটা জায়গায় প্রচুর ভুগেছে কেকেআর রাহানের ক্যাপ্টেন্সির জন্য, সেটা হচ্ছে প্রপারলি বোলারদের রোটেশন করানো। এমন কিছু কিছু ম্যাচ হয়েছে যেখানে দেখা গেছে যে 2-3 ওভারে অপোনেন্ট টিম প্রচুর রান করে দিয়েছে কেকেআরের এগেনস্টে, তো 4th ওভার বা 3rd ওভারটাই একটা স্পিনারকে দেওয়া হোক, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণকে দেওয়া যেতে পারতো, বাট সেটা রাহানে করেন। রাহানের ক্যাপ্টেন্সি দেখে কোথাও না কোথাও মনে হচ্ছে তিনি যেন আগে থেকেই ভেবে এসছেন যে 5টা ওভার পেস করাবেন, 6 নম্বর ওভারটা স্পিনকে করাবেন, একটা স্পিনারকে দেবেন। কেন 6 নম্বরের আগে কি একটা ওভার দেওয়া যেত না পার্টনারশিপ ব্রেক করার জন্য, যেখানে দেখা যাচ্ছে হয়তো অনেক রান হয়ে গেছে? এটা কি করা যেত না? করাই যেত, কিন্তু রাহানে কিন্তু সেটা করেননি। এছাড়া কি আমরা সবাই জানি বৈভব অরোরা পাওয়ার প্লেতে 1 ওভার 2 ওভার খুব ভালো বোলিং করেন, মিডল ওভার্সে কিন্তু বৈভব অরোরা প্রচুর রান দেন, এবং এমন কয়েকটা ম্যাচ হয়েছে বৈভব অরোরাকে কিন্তু মিডল ওভার্সে বোলিং করানো হয়েছে, ডেথ ওভারে বোলিং করানো হয়েছে, যেখানে কিন্তু প্রচুর রান খেয়েছেন বৈভব অরোরা, এবং ম্যাচটা কিন্তু কেকেআরের হাত থেকে বেরিয়ে গেছে। এটাও কিন্তু একটা সমস্যা হয়েছে। সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তীর যে 8 ওভার, টোটাল 8 ওভার, সেই 8 ওভারকে ভালোভাবে ইউটিলাইজ করেননি রাহানে, এটা একটা ব্যাপার। রাসেলকে ঠিকঠাকভাবে ইউজ না করা, রাসেল অ্যাজ আ বোলার তাকে ঠিকঠাকভাবে ইউজই করতে পারেননি অজিঙ্ক্য রাহানে। আমরা জানি রাসেল বল করতে এলে কিন্তু কিছু না কিছু একটা হয়, উইকেট নেওয়ার একটা টেন্ডেন্সি তার মধ্যে রয়েছে, তিনি রান হয়তো দেন অনেক সময়, বাট তিনি এলে কিন্তু মনে হয় যে না, উইকেট পড়লেও পড়তে পারে। এবং এবারের আইপিএলে যতবারই তিনি এসছেন মনেই হয়েছে যে উইকেট পড়তে পারে, এবং উইকেট নিয়েওছেন। এমন অনেক কটা ম্যাচ আছে যেখানে রাসেল এসে কিন্তু তার প্রথম ওভারে, এইবারের আইপিএলের কথা বলছি, উইকেট নিয়েছেন। বাট সেই রাহানের ক্যাপ্টেন্সি শেষ 2-3টে ওভার রাসেলকে দিয়ে করানো কে বলে দিয়েছে? রাহানের নিজস্ব ডিসিশন নাকি টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফদের ডিসিশন, কোচিং স্টাফে যারা যারা রয়েছেন তাদের ডিসিশন যে রাসেলকে প্রথমে বল করানো যাবে না, পাওয়ার প্লেতে বল করানো যাবে না, শুধুমাত্রই লাস্ট 2-3 ওভারই করানো যাবে? কে বলে দিয়েছে? আই রিয়েলি ডোন্ট নো। রাসেলকে কিন্তু আরও ভালোভাবে ইউজ করা যেত, আরও বেটার ওয়েতে ইউজ করা যেত বোলিংয়ের ক্ষেত্রে। তো রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে ডেফিনেটলি প্রশ্ন উঠবে। নাম্বার 7, পয়েন্ট নাম্বার 7 যদি আমি বলি, কেকেআরের প্লেয়ারদের
যে মেন্টাল অ্যাপ্রোচ সেটা কিন্তু কোথাও না কোথাও আমার নেগেটিভ লেগেছে অনেক ম্যাচে। এমন কিছু কিছু ম্যাচ হয়েছে এবারে কেকেআরের, যেখানে কেকেআর 8টা 9টা পর্যন্ত ব্যাটসম্যান খেলেছে, ভালো ভালো ব্যাটসম্যান, সেখানেও কোথাও না কোথাও দেখা গেছে যে কেকেআর কিন্তু খুব একটা বড় শট খেলতে যাচ্ছে না। দেখা যাচ্ছে যে রাসেল রয়েছেন, রিঙ্কু রয়েছেন, রমনদীপ সিং রয়েছেন, অনেক ভালো ভালো ব্যাটসম্যান বেঞ্চে রয়েছেন, তারা পরে আসতে পারেন, বাট স্টিল কেকেআর স্ট্রাইক রোটেট করে করে খেলছে, বড় শট খেলতে পারছে না বা খেলতে চাইছে না, খেলতে যাচ্ছে না। এইটা কিন্তু খুব একটা ভালো লাগেনি আমার, খুব নেগেটিভ অ্যাপ্রোচ মনে হয়েছে। তো প্রপার প্ল্যানিংও ছিল না এবং মেন্টাল অ্যাপ্রোচেরও কিন্তু একটা ব্যাপার ছিল, খুব নেগেটিভ অ্যাপ্রোচ কিন্তু কেকেআরের কিছু প্লেয়াররা দেখিয়েছে। তো এই পয়েন্টসগুলো আমার মনে হয়েছে। কেকেআর যে এবারে এত খারাপ পারফরমেন্স করেছে, কেকেআর যে ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার সম্ভাব্য কারণ হিসাবে আমি এইগুলো খুঁজে পেয়েছি। এবং প্রত্যেকটা পয়েন্টেই একটা জিনিস কিন্তু কমন, সেটা হচ্ছে সঠিক পরিকল্পনার অভাব, সঠিক প্ল্যানিংয়ের অভাব। রাইট অর প্রপার যাই বলি না কেন, প্ল্যানিং কিন্তু কেকেআর কোনো ক্ষেত্রেই করতে পারেনি। সেটা মেগা অকশনের আগে মেন্টর বাছার ক্ষেত্রে হোক, বা মেগা অকশনের টিম গঠন করার ক্ষেত্রে হোক, ভেঙ্কটেশ আইয়ারকে নেওয়ার ক্ষেত্রে হোক, বা ক্যাপ্টেন ঠিকঠাকভাবে ডিসাইড কখন করা হবে, কাকে ডিসাইড করা হবে সেটার ক্ষেত্রে হোক, প্লেয়িং 11 বাছার ক্ষেত্রে হোক, ব্যাটিং অর্ডার সেট করার ক্ষেত্রে হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু প্ল্যানিং একেবারে ভুলভাল ছিল। আদারওয়াইজ কেকেআরের যেরকম দল ছিল, আমি এখনও বিলিভ করি কেকেআরের এই দলটা যথেষ্ট স্ট্রং ছিল এবং এবারের আইপিএল 2025-এ কিন্তু এই দলটার প্লে অফস খেলা উচিত ছিল। শুধু এই সমস্যা, এই জায়গাগুলোই যে সমস্যাগুলো ছিল, তার জন্যই কিন্তু কেকেআর এবারে খুব বাজে পারফরমেন্স করেছে এবং প্লে অফস তো দূরের কথা, অনেকটা মানে কি বলবো, শেষের দিকে ফিনিশ করেছে। একেবারে শেষ পজিশনে হয়তো নয়, বাট 8 নম্বর পজিশনে ফিনিশ করাটাও কিন্তু সত্যি বলছি মেনে নেওয়া যাচ্ছে না। এই ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটাতে কথা বললাম যে আইপিএল 2025-এ কেকেআরের ব্যর্থতার সম্ভাব্য কারণগুলো কী কী, কেকেআরের অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দলের আইপিএল 2025-এর সিজনের একটা রিভিউ নিজের মতো করে করার চেষ্টা করলাম, যেখানে তারা কেন ব্যর্থ হয়েছে, আমার যেগুলো মনে হয়েছে, আমার অবজারভেশনস, থটস, ওপিনিয়ন্স এই ভিডিওতে শেয়ার করলাম। তো তোমরা জানিও এই ভিডিওটা কেমন লাগলো। যদি আমার বলা পয়েন্টগুলোর সাথে তোমরা এগ্রি করো, ডেফিনেটলি ভিডিওটার কমেন্ট বক্সে জানিও। তোমাদের আলাদা করে কিছু বক্তব্য থাকলে সেগুলোও এই ভিডিওটার কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। এছাড়া বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিতে পারো, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।